বাট একবার বসে গেলে কিন্তু এটা এই ইনফরমেশন আপনি বের করে নিয়ে আসা কোনো ডিফিকাল্ট কিছু না। সো এটা আপনারা করে ফেলেন জলদি। আমি আপনাদের একটু ফিডব্যাক দিয়েন আপনারা কি অবস্থায় আছেন এবং কোনো ডিফিকাল্টি ফেস করতেছেন কিনা এই জিনিসটা আমাকে জানান। যদি কোনো আমি হেল্প করার সম্ভব হয় আমি সার্টেনলি হেল্প করব। ওকে, তাহলে ক্লাসে ঢুকে যাই। আপনাদের এই আমাদের যে বিজনেস এন্ড এন্টারপ্রেনিয়রশিপ এটার মিড টার্মের ডেট দিছে? স্যার আপনার কথাটা বুঝতে পারি না, একবার বলুন। আপনাদের মিড টার্মের কি ডেট দিয়ে দিছে আমাদের এই কোর্সটা কোন ডেটে হবে? না স্যার, কবে হবে এখন আমি বলতে পারছি না। আচ্ছা, তবে মনে হয় সেপ্টেম্বরের 1 তারিখ থেকে মনে হয় মিড টার্ম এমনি শুরু হয়ে যাওয়ার কথা, আমি যতটুকু জানি। প্রবাবলি 31 তারিখ বা মনে হয়, অথবা 1 তারিখ। ঠিক আছে, এটা তো দেখেন তো আপনাদের হাতে কিন্তু টাইম নাই। এই যে দেখেন আজকে কিন্তু 18 তারিখ হয়ে গেছে। সো আমাদের মিড টার্ম যদি শেষের দিকেও হয়, তো ধরে নিলাম 7 বা 8 সেপ্টেম্বর, তো আপনার কিন্তু মিড টার্ম যে আমাদের যে অ্যাসাইনমেন্ট সেটা করার কিন্তু টাইম আপনার হাতে নাই, প্লাস অন্যান্য পরীক্ষার পড়ালেখা তো আপনাদেরকে করতে হবে। তো এটা কিন্তু আপনারা চেষ্টা করেন এই উইকের মধ্যে আপনারা ধরে কাজটা শেষ করে ফেলার চেষ্টা করেন, নাহলে কিন্তু অন্য পড়ালেখার প্রেসারে খুব বেশি অসুবিধায় পড়ে যাবে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা আমাদের যে ফিনান্সিয়াল সাইডটা সেটা আমরা ডিসকাশনের শুরু করছিলাম। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখলাম যে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, টাইম ভ্যালু অফ মানি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়ালেখা করলাম যে ওভার দ্য টাইম টাকার ভ্যালু কমে যায়। টাকার ভ্যালু কমে যাওয়ার অন্যতম মানে প্রধান কারণটাই হচ্ছে বেসিক্যালি ইনফ্লেশন। যে মার্কেটে টাকার পরিমাণ বেড়ে গেছে, এই কারণে যে টাকার ভ্যালু কমে গেছে, যেটা রেজাল্ট হিসেবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এই জিনিসগুলো কেন আমাদের বোঝা দরকার? এই জিনিসটা এই কারণে বোঝা দরকার যে আমাকে আগামী বছর কত টাকা রেভিনিউ দিবে সেটা আসলে আজকে সেটার মূল্য কি, সেই জিনিসটা বোঝা, সেই জিনিসটা বুঝে আমরা অ্যাকচুয়ালি সেটার উপর ভিত্তি করে আমাদের ডিসিশন অনেক সময় নিতে হয়, অনেক ধরনের বিজনেস ডিসিশন আমাদেরকে নিতে হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এই জিনিসগুলো এই অ্যানালিসিসগুলো থেকে পাওয়া যায়। আমি অলরেডি আপনাদেরকে স্লাইডগুলো শেয়ার করে দিছি, স্লাইড আপনারা দেখে নিন। গতকালকে যারা আসছেন হোপফুলি তারা একটু বেটার বুঝবেন। সো আজকের যে সেশনটা সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টুলস, পেব্যাক, নেট প্রেজেন্ট ভ্যালু এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর। সো ক্যাপিটাল বাজেটিং বলতে আসলে কি বোঝায়? ক্যাপিটাল বাজেটিং হচ্ছে দ্য প্রসেস এ বিজনেস আন্ডারটেকস টু ইভালুয়েট পটেনশিয়াল মেজর প্রজেক্টস অর ইনভেস্টমেন্টস। যে তার হাতে কয়েকটা প্রজেক্ট আছে, তার লিমিটেড রিসোর্স, তার কাছে সবগুলা প্রজেক্ট সে করতে পারবে না। আমাদের হাতে কি কি ধরনের রিসোর্স থাকে বলেন তো? কোন একটা কিছু করার আগে আমাদের হাতে কি কি ধরনের রিসোর্স থাকে? মানি একটা থাকতে পারে, অফ কোর্স মানি, দেন সামালটা থাকতে পারে। প্ল্যানিং ইজ নট এ রিসোর্স, টাইম ইজ এ রিসোর্স। হ্যাঁ, আপনার সবচাইতে বড় রিসোর্স হচ্ছে টাইম, দ্বিতীয়টা হচ্ছে মানি, তৃতীয়টা হচ্ছে আপনার এফোর্ট, ইউ ইয়োরসেলফ একটা রিসোর্স। সো এই যে বিভিন্ন ধরনের রিসোর্স সেগুলো তো আমাদের হাতে খুবই কি বলবো লিমিটেড। আমরা তো চাইলেই
আমার 24 ঘন্টা থেকে বাড়ায় আমি 48 ঘন্টা সময় আমি নিতে পারবো না দিনে। 24 ঘন্টা মিস 24 ঘন্টা। আমার পকেটে যে টাকা আছে সেই টাকাটা আমাকে ডাবল আমি করতে পারবো না। আমার যে টাকা আছে সেটা দিয়ে আমাকে করতে হবে। সো ক্যাপিটাল বাজেটিং কি করে, সেই রিসোর্স, কোন রিসোর্সকে, স্পেশালি ফিনান্সিয়াল রিসোর্সকে আপনি যখন কোথাও লাগাবেন, কোথাও আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে সেইখান থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটাকে কম্পেয়ার করার যে স্টাডি, সেটাই হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল বাজেটিং। সে আপনি দুইটা প্রজেক্ট আপনার হাতে, একটা প্রজেক্ট থেকে 100 টাকা আসবে, আরেকটা প্রজেক্ট থেকে 120 টাকা আসবে। তো এইটা যে বুঝে আপনি 120 টাকার প্রজেক্টটাই আপনাকে করা, সেই হিসাবটা আপনাকে করতে আসলে ক্যাপিটাল বাজেটিং আপনাকে সাহায্য করবে। কারণ আদৌ আপনি 120 টাকার প্রজেক্টটা নেবেন নাকি 100 টাকার প্রজেক্টটা নেবেন, সেটাও কিন্তু ডিপেন্ড করবে আপনি প্রথমে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ কতটুকু, আপনার সাঙ্ক কস্ট কতটুকু, সেই হিসাবগুলো নিয়ে। ওকে, সো ক্যাপিটাল বাজেটিং হচ্ছে প্রসেস টু ইভালুয়েট লং টার্ম ইনভেস্টমেন্টস। আমরা কিন্তু প্রায় সময় দেখি যে ফর এক্সাম্পল আমি কি একটা জমি কিনবো, জমি কিনে 10 বছর ফেলে রেখে তারপরে সেটা বিক্রি করব, নাকি আমি ওই সেম টাকা দিয়ে আমি কথার কথা আমি 3টা সিএনজি কিনবো, সিএনজি কিনে আমি সেগুলো ভাড়া দিব, যেটা আমাকে প্রতি মাসে মাসে আমাকে টাকা ফেরত দিবে বা প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা ফেরত দিবে, কোনটা আমার জন্য বেটার? আমি কি সিএনজি কিনে ভাড়া দিব, অথবা গাড়ি কিনে উবারে ভাড়া দিব, নাকি আমি জমি কিনবো? এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা বের করার যে প্রসেসটা, সেটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। তো এখানে কি কি করা হয়, যে নতুন প্রোডাক্ট আমি বের করব কিনা, আমি আমার ফ্যাক্টরি বা বিজনেস এক্সপানশন করব কিনা, আমার টেক আপগ্রেড করব কিনা। একটা টেক আপগ্রেড করা একটা প্রোডাক্টের কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক সময় এবং অনেক কস্ট লাগে, সেটাকে আমরা করব কিনা। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে ক্যাপিটাল বাজেটিং সাহায্য করে। তো ক্যাপিটাল বাজেটিং এর অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে যে এনপিভি বলি, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু, এই সবগুলাই হচ্ছে প্রজেক্টেড ক্যাশ ফ্লো ধরে, এটা কিন্তু অ্যাকাউন্টিং প্রফিট ধরে না। এইখানটাতে আপনাদের একটু বুঝতে হবে যে অ্যাকাউন্টিং এবং ক্যাশ ফ্লো দুইটার মধ্যে তফাৎ কোথায়, কেউ কি বলতে পারবেন? অ্যাকাউন্টিং রেভিনিউ আর ক্যাশ ফ্লো রেভিনিউ দুইটার মধ্যে তফাৎ কি? অ্যাকাউন্টিং প্রফিট আর ক্যাশ ফ্লো প্রফিট, এনি আইডিয়া? আচ্ছা, অ্যাকাউন্টিং এ কি করতেছে? অ্যাকাউন্টিং হচ্ছে বেসিক্যালি যেই মুহূর্তে ইনভয়েসটা জেনারেট হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আমি অ্যাকাউন্টিং প্রফিট চলে আসতেছে, অ্যাকাউন্টিং রেভিনিউ চলে আসতেছে। সো আপনার একজন কাস্টমারকে, সে ফর এক্সাম্পল আপনার ইউনিভার্সিটির, আপনি এই মাসে আপনার সেমিস্টার ফি দেওয়ার কথা, তো সেমিস্টার ফিটা যখনই ইউনিভার্সিটি আপনার নামে সেমিস্টার ফিটা সে ইনভয়েসটা জেনারেট করলো, যে আমি মিস্টার এক্স এর কাছ থেকে, মিস্টার এক্স যেহেতু একজন রেগুলার স্টুডেন্ট, সে আমাকে 100 টাকা সেমিস্টার ফি দিবে। এই যে যেই মুহূর্তে এটা সিস্টেমে রেজিস্টার হয়ে গেল, সাথে সাথে কিন্তু এটা অ্যাকাউন্টিং রেভিনিউ হয়ে গেল, বা আমার নামে যখন ইনভয়েসটা জেনারেট হয়ে গেল, সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টিং রেভিনিউ হয়ে গেল। কিন্তু দেখা গেল যে আপনি সাথে সাথে আসলে টাকাটা দিলেন না, আপনি টাকাটা দিলেন কথার কথা 1 মাস পরে। এখানে হচ্ছে ক্যাশ ফ্লোর সাথে তফাৎ, যে আপনার অ্যাকাউন্টিং রেভিনিউ আপনি যেই মুহূর্তে ইনভয়েস করবেন, ইরেসপেক্টিভ অফ আপনি আসলে টাকাটা হাতে পাইছেন কি পান নাই,
আপনার অ্যাকাউন্টিং এ কিন্তু আপনি এটা টাকাটা তুলে দিলেন। সো খালি চোখে আপনি কিন্তু অ্যাজ পার অ্যাকাউন্টিং প্রসিডিউর আপনি কিন্তু টাকাটা পেয়ে গেছেন, কিন্তু ক্যাশ ফ্লো সে হিসাব করে কি আপনি আদৌ আপনার হাতে টাকাটা আসছে কিনা। সো ইউনিভার্সিটি কি করবে, ইউনিভার্সিটি যখন আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি টাকাটা পাবে সে তখন সেটা ক্যাশ ফ্লো রেজিস্টারে সে তুলবে। এখন কি মনে হয় কোনটা দিয়ে, ক্যাশ ফ্লো দিয়ে নাকি অ্যাকাউন্টিং যে যে আমার যে রেগুলার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট সেটা দিয়ে আমার অর্গানাইজেশনের সিচুয়েশন ভালোভাবে বোঝা যাবে, বেটার কোনটা? আমি গত ক্লাসে যেমন এটা অনেক ডিটেইলে আমরা ডিসকাস করছি যে এই যে বিভিন্ন ব্যাংক 100, 200, 300 কোটি টাকা প্রফিট দেখাচ্ছে, অথচ দিন শেষে আমরা এক্সিম ব্যাংকের এক্সাম্পল নিয়ে বলছিলাম যে সে অ্যাকাউন্টিং প্রফিট দেখাচ্ছিল হিউজ, কিন্তু আসলে তার কাছে কোনো টাকা নাই। সো ওই ডিটেইলে আর এখন যাচ্ছি না, বাট কি মনে হয় which one gives the better কি বলবো look at the business, মানে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট যে অ্যাকাউন্টিং রেভিনিউ নাকি ক্যাশ ফ্লো রেভিনিউ, কোনটা দেখলে আপনার বিজনেসের অবস্থা আপনি আরো বেটার বুঝবেন? বলেন। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? The difference between accounting revenue আর cash flow revenue? তাই এখন বলেন কোনটা থেকে বিজনেসের সিচুয়েশনটা বেটার বোঝা যাবে, অ্যাকাউন্টিং রেভিনিউ দেখে নাকি ক্যাশ ফ্লো রেভিনিউ দেখে? একটা হচ্ছে আপনি ইনভয়েস করলেই রেভিনিউ উঠে যাচ্ছে, আরেকটা হচ্ছে হাতে টাকা পাইলে তারপরে আসলে আপনি রেভিনিউটা অ্যাকনলেজ করতেছেন যে এই টাকাটা আসলেই আসছে। কোনটা আমার বিজনেসকে বেটার বুঝতে সাহায্য করবে? রাইট, হাতে হাতে টাকাটা যখন পাবো তখন যদি আমি তখন আমি জিনিসটাকে কনসিডারেশনে নেই, তাহলে এটা আমার বিজনেসটাকে রিয়েল সিনারিওটা বুঝতে সাহায্য করবে। অনেক সময় কি হয় খাতায় কলমে আপনার প্রফিট থাকে, হিউজ প্রফিট থাকে, কিন্তু আপনার স্যালারি দেওয়ার মতন কোনো টাকা নাই। এটা তখনই ঘটে যখন আসলে আপনি আপনার টাকাটা মার্কেটে আটকায় থাকে। এবং এটা অনেক অনেক কোম্পানি আছে, ধরেন মাসে তার 50 কোটি টাকা সেল, কিন্তু সে সময় মতন এমপ্লয়ীদের স্যালারি দিতে পারে না, কেননা ওই সেলটার টাকা মার্কেটে আটকায় আছে। সো ক্যাপিটাল বাজেটিং এ কি করে যে জেনারেলি যখন অ্যানালিসিস গুলো করা হয় তখন কিন্তু অ্যাকাউন্টিং রেভিনিউ ধরে কাজ করা হয়, বাট ক্যাপিটাল বাজেটিং এ সে অ্যাকাউন্টিং রেভিনিউ ধরে না, সে ধরে হচ্ছে ক্যাশ ফ্লো রেভিনিউ এবং পার্টিকুলারলি ক্যাশ ফ্লো প্রফিট। সো আপনার খরচ বাদ দেওয়ার পরে যে টাকা, রেভিনিউ থেকে খরচ বাদ দেওয়ার পরে যে টাকা, তখন যদি প্রফিট থাকে তখনই আসলে সে এই যে ক্যাপিটাল বাজেটিং প্রসেস সেই জিনিসটা তখন তাকে কনসিডার করে। সো জাস্ট টাকা আসতেছে তার মানে হচ্ছে যে আমি ব্যবসায় ভালো করতেছি এটা না, আমাকে প্রফিট করতে হবে, খরচ বাদ দেওয়ার পরেও আমার হাতে সাফিসিয়েন্ট পরিমাণ টাকা থাকতে হবে, অনলি দেন আমি ক্যাপিটাল বাজেটিং প্রসেসে সেটা আমি কনসিডারেশনে আনবো। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে মোটামুটি ক্যাপিটাল বাজেটিং যখন আমরা করব, আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে চাবো যে কোন প্রজেক্টে আমরা ইনভেস্ট করব, আমরা বিভিন্ন ধরনের বিজনেস ডিসিশন আমরা নিব কিনা, এইটা প্র্যাকটিক্যাল সিনারির উপরে নেওয়া হয়, নট বেসড অন অ্যাকাউন্টিং সিনারিও।
এবং দ্যাটস ওয়াই ইট ইজ মাচ মোর রেলেভেন্ট টু দ্য বিজনেস। ওকে, সো এই ক্যাপিটাল বাজেটিং এর আসলে এই জিনিসগুলো অনেক ডিপ, অনেক ডিপ। এই ক্যাপিটাল বাজেটিং নিয়েই আপনি ধরেন যারা ফিনান্সে যারা পড়ালেখা করেন এইগুলা নিয়েই তাদের মাল্টিপল কোর্স তাদের করতে হয়। এক একটা ক্যাপিটাল বাজেটিং এর ভিতরে আবার অনেক ধরনের ইনডেপথ জিনিসপত্র আছে। যেহেতু আপনারা সিএসসি স্টুডেন্ট, আপনাদেরকে জাস্ট একেবারে মানে টিপ অফ দ্য আইসবার্গটা দেখানো হচ্ছে আর কি। তো এটার অনেক কি বলবো, এটাকে খুবই সহজভাবে, খুবই সিম্পলিস্টিক ওয়েতে আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে। এই ক্যাপিটাল বাজেটিং এর সবচাইতে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। বেসিক যে একদম খুবই সহজভাবে ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে আপনি একটা ইনভেস্টমেন্ট তুলে নিয়ে আসতে আপনার কতদিন সময় লাগবে। আপনি টোটাল যে ইনভেস্ট করছেন, আপনি এই যে এখানে নিচের এক্সাম্পলটা যদি দেখেন, ইয়ার জিরোতে, তার মানে কি আমার ব্যবসা শুরু হয় নাই তখনও। ব্যবসা যখন শুরু হয় নাই তখন আমার ইনভেস্টমেন্ট ছিল 20 টাকা। 20 টাকা ধরতাম, ধরে নেই এটা 20 কোটি টাকা। এটা কি কারণে হয়েছে? এটা আমি ফ্যাক্টরি তৈরি করছি, জমি কিনছি, ফ্যাক্টরি তৈরি করছি, ফ্যাক্টরিকে মেশিনারি কিনছি, সবকিছু মিলায় আমার 20 কোটি টাকার একটা খরচ হয়েছে। তারপরে আমি ফ্যাক্টরিটা প্রোডাকশনে গেলাম, প্রোডাকশনে গিয়ে আমি সেখান থেকে জিনিসপত্র উৎপন্ন করলাম, করে আমি মার্কেটে বিক্রি করলাম। মার্কেটে বিক্রি করে আমার প্রফিট হইল 5.5 টাকা। প্রফিট, এটা কিন্তু একটা মনে রাখতে হবে, এটা কিন্তু রেভিনিউ না। রেভিনিউ হয়েছে আরো বেশি, বাট রেভিনিউ থেকে খরচ বাদ দেওয়ার পরে আপনার প্রফিট হচ্ছে 5.5 টাকা। আমরা যদি ডানের কলামটা দেখি, যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, যে আমি নেগেটিভে ছিলাম 20 টাকা, সেখান থেকে 5.5 টাকা পূরণ হয়ে গেল, আমি থাকলাম 14.5 টাকা নেগেটিভে। এর পরের বছর আমি 5 টাকা প্রফিট করলাম। তার মানে কি 14.5 থেকে আরো 5 কমে গেল, 9.6 হইল। তারপরের বছর আরো 4.5 টাকা প্রফিট করলাম, তখন আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হলো 5.1। এইভাবে করে করে দেখা গেল যে এই যে টোটাল 20 টাকা আমাকে কভার করতে 4.3 ইয়ার্স টাইম লাগলো। এই যে এই টাইমটা লাগলো 4.3 ইয়ার্স, এটাকে বলে হচ্ছে পে ব্যাক পিরিয়ড। সো আপনি যখন ইনভেস্ট করবেন কোথাও, আপনার সবচাইতে প্রথমে এই জিনিসটা আপনার আসতে হবে যে এটা ফেরত, আমার এই টাকাটা ফেরত আসতে কতদিন লাগবে। কবে তুমি, কেউ আপনার কাছে টাকা ধার চাইলো, বললো, আপনার স্বাভাবিকভাবে আমার প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে তুমি কবে টাকা ফেরত দিতে পারবে। এটা হচ্ছে বেসিক্যালি পেব্যাক পিরিয়ড, যে আপনার বিজনেসে আপনাকে আপনার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা তুলে নিয়ে আসতে কতদিন লাগবে। এরপর থেকে বেসিক্যালি আপনি প্রফিট পাওয়া শুরু করবেন। এখন এইটার সাথে আমরা বাম পাশে দেখেন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, ডিসকাউন্ট রেট, এই জিনিসগুলো আসছে। তো ডিসকাউন্ট রেট বলতে হচ্ছে এখানটাতে মূলত প্রাইমারিলি ইনফ্লেশনকে বোঝানো হচ্ছে। ইনফ্লেশনের সাথে ইনভেস্টমেন্টের ডিসকাউন্ট রেটে আরো জিনিসপত্র, রিস্ক ফ্যাক্টর এন্ড এভরিথিং, এই জিনিসগুলো থাকে। আপাতত তো আমরা টু কিপ ইট সিম্পল, আমরা ডিসকাউন্ট রেট হিসেবেই ধরি। ডিসকাউন্ট রেটের ভিতরে ধরে নিলাম যে ইনফ্লেশনটা সবচেয়ে বড়। সো 10% হারে টাকা ডিভ্যালু হচ্ছে প্রতি বছর 6 টাকা। আপনাকে বলা হলো যে প্রতি বছর আপনার প্রফিট হবে 6 টাকা, কিন্তু সেই ডিসকাউন্ট রেট হচ্ছে 10%। তো আপনারা দেখেন ইয়ার 1-এ গিয়ে 6 টাকার 10% যদি আমরা ডিভ্যালু করে ফেলি, সেটা হচ্ছে 5.5 টাকা হচ্ছে। ইয়ার 2-তে গিয়ে 6 টাকার 10% দুইবার ডিসকাউন্টিং হচ্ছে, তো সেইটার কারণে হয়ে গেল সেটা 6 টাকা হয়ে গেল 5 টাকা। তার মানে কি আমার নেট প্রেজেন্ট ভ্যালু আসলে ওই 6 টাকার জায়গায় এটা হচ্ছে 5 টাকা। আমার ইয়ার 3-তে গিয়ে 6 টাকা হয়ে গেল 4.5 টাকা,
ইয়ার 4 হয়ে গেল 4.1, ইয়ার 5 হয়ে গেল 3.7। সো আমরা এটা কি করতেছি, আমরা এটাকে ফিউচার যে ভ্যালুটা আছে, আসলে কিন্তু 6 টাকা করেই আমার আসতেছে, বাট এটাকে আমি যখন নেট প্রেজেন্ট ভ্যালুতে আমি কনভার্ট করে নিচ্ছি এট দ্য রেট অফ 10% ডিসকাউন্ট, আবার কিন্তু প্রেজেন্ট ভ্যালু আস্তে আস্তে কমতে থাকলো। আপনি একটা জিনিস খেয়াল করেন, যত সামনের দিকে আগাচ্ছি তত ভ্যালু কিন্তু কমতেছে। কেন কমতেছে বলেন তো? ইনফ্লেশনের জন্য। এক্স্যাক্টলি, ইনফ্লেশনের জন্য। যত সামনের দিকে আগাচ্ছে সেম পরিমাণ টাকারই ডিভ্যালু হয়ে যাচ্ছে, তত বেশি ডিভ্যালু হচ্ছে। সো এইভাবে করে আমরা বের করলাম যে আমাদের একটা ইনভেস্টমেন্ট 20 কোটি টাকার ইনভেস্টমেন্ট উঠে আসতে আমাদের 4.5 বছর বা 4.3 বছর সময় লাগবে। সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ক্যাপিটাল বাজেটিং। সিম্পল বাট ইগনোরস টাইম ভ্যালু এন্ড ক্যাশ ফ্লো আফটার পেব্যাক। আপনি যদি টাইম ভ্যালুটাকে কনসিডার করেন যেটা এইখানে ধরা হয়েছে, তাহলে আপনার ক্যালকুলেশনটা আরো ইফেক্টিভ হয়। ওকে, আচ্ছা, তো এইখানটাতে কি হচ্ছে যে টোটাল 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট, আপনার অ্যানুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে 1,25,000। অ্যানুয়াল ক্যাশ ফ্লো মানে কি? পজিটিভ ক্যাশ ফ্লো, খরচ বাদ দেওয়ার পরে আপনার যে টাকাটা আপনার হাতে আসতেছে। সো পেব্যাক পিরিয়ড হচ্ছে 4 বছর। এইটার সাথে এইটার তফাৎটা কি? এইখানে যে ছবিটা দেওয়া হলো, এটা এবিট মোর কমপ্লেক্স ছবি। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ধরা হয়েছে ভার্সেস এইটার সাথে এটার তফাৎ কি? নিয়ে আইডিয়া? এখানে কি করা হয়েছে? 6 টাকা, এখানে কিন্তু আপনার রেভিনিউ 6 টাকা ছিল, বাট এটাকে ডিসকাউন্ট করা হয়েছে উইথ 10% ডিসকাউন্ট রেট। সো আপনি এটাকে আসলে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালুতে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে এই জিনিসটাকে করা হয়নি, এটাকে 1,25,000-কে 1,25,000 ধরেই এটাকে রাখা হয়েছে। সো এখান থেকে আপনি আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন, বাট এটার সাথে আপনি যদি টাইম ভ্যালু অফ মানিটাকে কনসিডার করেন, তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশনটা আরো ইজিয়ার হবে, আর আরো ইফেক্টিভ হবে। ইজিয়ার বলবো না, ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হবে, বাট আপনার অ্যানালিসিসটা অ্যাকুরেট আসবে। এক্স্যাক্টলি অ্যাকিউরেট আসবে। আচ্ছা, সো এই যে এত সময় যে আমরা বললাম যে নেট প্রেজেন্ট ভ্যালু, গত ক্লাসে আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালু নিয়ে ডিসকাস করছি, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এই জিনিসগুলো। সো গত ক্লাসে যারা ছিলেন ওনারা একটু খেয়াল করে দেখেন, আমরা যখনই ডিসকাস করছি আমরা কিন্তু সিঙ্গেল ফিগার নিয়ে আমরা ডিসকাস করছি, মাল্টিপল ফিগার নিয়ে আমরা করি না। বলছি যে একটা ফিগারকে, এটা হচ্ছে ফিউচার ভ্যালু, এটাকে প্রেজেন্ট ভ্যালু করলে কি হবে, এইটা প্রেজেন্ট ভ্যালু, ওইটাকে ফিউচার ভ্যালু, 5 বছর পরে এত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে করলে কি হবে, এই ধরনের ডিসকাশন আমরা করছি। এখন যেটা করব, একটা সিরিজ অফ টাইম ফ্রেমের, একটা সিরিজ অফ পেমেন্টের আমরা, বা সিরিজ অফ নাম্বারের আমরা আসলে যে ফিউচার যে টাকাটা আসবে সেটাকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। আপনাদের যদি ইকুয়েশনটা খেয়াল থেকে থাকে যে এনপিভি ইকুয়ালস টু, এনপিভি কে প্রেজেন্ট ভ্যালুকে আমরা যদি কম্পাউন্ডিং করি সেক্ষেত্রে ফিউচার ভ্যালু আসবে। সো গুণ করতে হবে। সো প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু কি, আমরা যদি আগের দিনের সেই ছবিটা একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। সো প্রেজেন্ট ভ্যালু যদি আমার 1000 টাকা হয়, আমার ইনফ্লেশন রেট যদি 10% হয়, তার মানে কি 1000 ইনটু 1 প্লাস 0.1,
এটাকে আমি যদি 3 বছর পরের ভ্যালু বের করতে যাই, আমি এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 7 = 3। মানে প্রেজেন্ট ভ্যালু কি হচ্ছে, ফিউচার ভ্যালু বের করতে হলে প্রেজেন্ট ভ্যালুকে গুণ করতে হবে, আর প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে ফিউচার ভ্যালুকে ভাগ করতে হবে। ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস ডিসকাউন্ট রেট অথবা ইনফ্লেশন রেট টু দি পাওয়ার n। সেম জিনিস এখানে অ্যাপ্লাই হয়েছে, দেখেন এখানে এই যে দেখেন যে PV equals to FV divided by 1 plus R to the power n, future value divided by net present value equals to summation of future value divided by 1 plus discount rate to the power n। এটাই আমরা যদি এক্সপ্লেনেশনে যাই, সো এনপিভি রেটের মানে কি, যে আমার ফিউচারের 5 বছরের ক্যাশ ফ্লো আমি যদি এটাকে কনভার্ট করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, সেটার যোগফল যেটা, সেটাই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এই ছবিটা যদি দেখি, আমরা এই বাম পাশের ছবিটা প্রথমে দেখি, যে প্রথম মাসে আমি 25,000 টাকা পাচ্ছি, দ্বিতীয় মাসে আমি প্রতি মাসে আমি 25,000 টাকা করে পেয়ে যাচ্ছি। আমার ডিসকাউন্ট রেট হচ্ছে 0.6%, 0.64%। যেহেতু এটা প্রতি মাসে করতেছি, এটা বছরে করলে এটা আরো বেড়ে যেত। সো বাৎসরিক যে ডিসকাউন্ট রেট ডিভাইডেড বাই 12 করে প্রতি মাসে আমরা করতেছি। প্রথম মাসেই দেখেন 25,000 টাকার যে ডিসকাউন্ট রেট অ্যাপ্লাই করলে যে 24,841 টাকা, দ্বিতীয় মাসে কিন্তু 25,000 টাকার ভ্যালু হয়ে যাচ্ছে 24,683 টাকা, তৃতীয় মাসে 25,000 টাকার ভ্যালু হয়ে যাচ্ছে 24,526 টাকা। তো প্রতি মাসেই কিন্তু আসলে আমাদের যেই হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে ভ্যালু কমতেছে। এটাকে আমরা যদি এখন ডান পাশের যে এক্সাম্পলটা আছে, যে আমি প্রথমে ইনভেস্ট করলাম 5 লক্ষ টাকা, প্রথম বছর আমাকে বললো যে আপনি প্রথম বছর 3 লক্ষ টাকা রিটার্ন পাবেন, দ্বিতীয় বছর 3.5 লক্ষ টাকা রিটার্ন পাবেন। তো খালি চোখে আমরা কি দেখতেছি, 6.5 লক্ষ টাকা রিটার্ন, বাট এটা আসলে প্রেজেন্ট ভ্যালুতে কত টাকা। এখানে 10% ডিসকাউন্ট রেট অ্যাপ্লাই করার পরে আমরা যদি সেম সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করি, যে ফিউচার ভ্যালু মানে হচ্ছে 3 লক্ষ টাকা, ইয়ার 1 এর ফিউচার ভ্যালু 3 লক্ষ টাকা ডিভাইডেড বাই 1 প্লাস 0.1, সো টু দি পাওয়ার 1 টা এখানে আসবে না, সো এটার একটা ফিগার আসবে। আবার সেকেন্ড ইয়ারের যে প্রেজেন্ট ভ্যালু, সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, 3.5 লক্ষ ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 স্কয়ার, এটা করে একটা ফিগার হবে। এই দুইটাকে যোগফল করলে আমি পেয়ে যাব নেট প্রেজেন্ট ভ্যালু। সেইটা আসতেছে 5 লক্ষ টাকার ইনভেস্টমেন্টে আমি পাবো 5,61,983 টাকা, সেটা নেট প্রেজেন্ট ভ্যালু যদি আমি কনসিডার করি। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কি ইনভেস্ট করবেন এখানে, আপনি বলবেন যে হ্যাঁ আমি ইনভেস্ট করব, কারণ আমার নেট প্রেজেন্ট ইজ জাস্ট একদম খুবই হাই লেভেলে, খুবই মানে একদমই হালকা লেভেলে আপনাদেরকে দেখানো হচ্ছে, এতটুকু যেন আপনারা করতে পারেন। প্রশ্ন এরকম আসবে যে একটা ব্যবসায় এত টাকা ইনভেস্ট করে এত টাকা রিটার্ন পাবেন, দ্বিতীয় ব্যবসায় এই এত টাকা ইনভেস্ট করে এত টাকা রিটার্ন পাবেন, আপনার কোনটাতে ইনভেস্ট করা উচিত, এনপিভি ক্যালকুলেশন করে আপনাকে বলতে হবে। তো এইটা কিন্তু আপনাদেরকে পারতে হবে, খুবই সিম্পল
তারের কানেকশন চলে আসছে। তারের নেট চলে গেল না স্যারের ল্যাপটপে চার্জ করে শেষ হয়ে গেল। স্যার কিছু বলতেছেন, শোনা যাচ্ছে না। ও সরি, এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি আমি বুঝলাম না হঠাৎ করে কি হলো, আবার স্ক্রিন অফ হয়ে গেল, আবার আবার কি। আচ্ছা আচ্ছা, কতটুকু পর্যন্ত ধরতে পারছেন? এই এই স্লাইডটা দেখছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে বেসিক্যালি আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন, যে তার মানে কি আমরা কিন্তু দুইটা কনসেপ্ট অলরেডি পড়লাম। প্রথমটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, দ্বিতীয়টা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, তৃতীয়টা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এইটাও দিয়ে বেসিক্যালি একটা প্রজেক্টের প্রফিটেবিলিটি মেজার করা যায়, যেটা টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে। তো এখন ইন্টারনাল রেট অফ রিটার্নটা কি? আইআরআর ইজ দ্য রেট ওয়্যার এনপিভি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমার প্রফিটও হবে না, লসও হবে না, এইরকম এই সিচুয়েশনটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, যে আমার মিনিমাম কতটুক ইন্টারনাল রেট অফ রিটার্ন থাকবে টু অ্যাভয়েড লস। এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি আমার যে রিটার্নটা দেয়া হচ্ছে সেটা থেকে যদি বেশি হয়, তাহলে আমি সেই প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করব। সো রিকোয়ার্ড রিটার্নের চাইতে যদি বেশি হয়, সো এই জিনিসটা আমরা যদি দেখি যে এরকম যে এনপিভি অ্যাকিউরেট, কনসিডার স্কেল মে বি কমপ্লেক্স, আইআরআর হচ্ছে ইনটিউটিভ, ইজিয়ার টু এক্সপ্লেন বাট ক্যান মিসলিড। আইআরআরটা একটু আই বিলিভ এনপিভির চাইতে আরেকটু কমপ্লেক্স সিনারিও। আপনারা এনপিভিটা ভালো করে বোঝেন, আপনারা তো তারপরে দরকার হলে আইআরআরটা তারপরে করবেন, এনপিভিটা আগে ভালো করে প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন আপনি একটা বিজনেস দিচ্ছেন, আপনি স্টার্টআপ আপনি বিজনেস দিবেন, আপনার কাছে দুইটা বিজনেসের অপশন, একটা হচ্ছে আপনি জিন্স নিয়ে বিজনেস করবেন, দ্বিতীয়টা আপনি স্পোর্টস ওয়্যার নিয়ে বিজনেস করবেন। এখন আপনাকে অ্যানালাইজ করতে হবে যে কোনটা নিয়ে আপনি বিজনেস করবেন। আপনার হাতে অত সময় নাই যে একসাথে দুইটা নিয়ে করবেন, আপনার হাতে এত রিসোর্সও নাই আপনি যে একসাথে দুইটা নিয়ে করবেন। সো এইটা আপনি কিভাবে ডিসিশন নেবেন? এই যে ক্যাপিটাল বাজেটিং করে, যে আপনি চুজিং বিটুইন প্রোডাক্ট লাইনস, আপনি ব্যবসায় আপনি কি করবেন, আপনি নতুন সিটিতে যাবেন, নতুন ঢাকাতে আপনার স্টোর আছে, আপনি কি চিটাগং এ স্টোর খুলবেন, নাকি আপনি চিটাগং স্টোর না খুলে আপনি অনলাইন চ্যানেল খুলবেন? তো কি করে কি কত টাকার ইনভেস্টমেন্ট, সেখান থেকে কত টাকা রিটার্ন আসবে, এই জিনিসগুলো বুঝে তারপরে এই সিদ্ধান্তগুলো নিতে আমাদেরকে সাহায্য করে। তো এখন আমরা দেখলাম যে এরকম আপনার এই যে এইরকম দুইটা প্রজেক্ট এ প্রজেক্ট বি আছে। সো প্রজেক্ট এ তে প্রথমে 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে প্রতি বছর 1 লক্ষ করে আমি ফেরত পাবো, অর্থাৎ খালি চোখে আমি দেখতেছি 3 লক্ষ টাকার একটা রিটার্ন আছে ওভার 3 ইয়ার্স। এখন আমাকে বুঝতে হবে এটার এনপিভি কত। আমি যদি ডিসকাউন্ট রেটটা জানি, কত টাকার দেশের ইনফ্লেশন কত হচ্ছে সেই জিনিসটা আমি যদি জানি, সেটাকে আমি করে কিন্তু খুব সহজেই আমি কিন্তু এনপিভি বের করে ফেলতে পারবো, যে 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট একবারে, তার মানে ইয়ার 0-তে হচ্ছে 2 লক্ষ ইনভেস্টমেন্ট, ইয়ার 1-এ 1 লক্ষ, ইয়ার 2-তে 1 লক্ষ, ইয়ার 3-তে আরেক লক্ষ। তিনটাকে আমি নেট প্রেজেন্ট ভ্যালু করলে আমি পেয়ে যাচ্ছি
পজিটিভ 48,685 টাকার একটা ইনভেস্টমেন্ট আমি নেট প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি। ওয়ারেস প্রজেক্ট বি তে আমি আড়াই লক্ষ টাকার ইনভেস্টমেন্টে আমার ইয়ার ওয়ানে হচ্ছে আমার 1,20,000 টাকা রেভিনিউ, ইয়ার 2 তে হচ্ছে 1,10,000, ইয়ার 3 তে হচ্ছে 90,000। আমার প্রজেক্ট বি এর এনপিভি হচ্ছে 17,618 টাকা। তো এখন আমরা কোন প্রজেক্টটা নিব এবং কেন নিব, কোন প্রজেক্ট আমরা চুজ করব এবং কেন চুজ করব? প্রজেক্টে নেট প্রেজেন্ট ভ্যালু বেশি এজন্য। হ্যাঁ, বিকজ এটা নেট প্রেজেন্ট ভ্যালু ইজ হায়ার। তো এই এতটুকু ডিসকাশনের পরে আসলে আমরা কি বুঝলাম যে নেট প্রেজেন্ট ভ্যালুটা জিনিসটা আসলে কি? আয়টা কত হয়েছে এটা বুঝাচ্ছে। একটা নির্দিষ্ট টাইমের পর আমার অ্যাকচুয়াল আয়টা কত হয়েছে, অ্যাকচুয়াল প্রফিটটা কত হয়েছে এটা বুঝাচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। রাইট। এটাকে স্পেশালি আমরা টাকার ডিভ্যালুয়েশন যদি কনসিডার করি তাহলে এই নেট প্রেজেন্ট ভ্যালুটা কনসিডার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ কিন্তু খালি চোখে আমরা ধরতে পারবো না যে আসলে আমরা কি লাভে আছি না লসে আছি। সো আমরা যদি সামারি করি দেখতে হবে যে বেসিক জিনিসটা হচ্ছে যে আমরা পেব্যাক ইজ ফাস্ট বাট লিমিটেড, অর্থাৎ আমরা পেব্যাক পিরিয়ড যদি আমরা জানতে পারি সার্টেনলি এটা আমাদের জন্য একটা ভালো বোঝার জিনিস। বাট পেব্যাক পিরিয়ড ধরেই কিন্তু আসলে আমরা একটা কম্প্রিহেন্সিভ ডিসিশন আমরা নিতে পারবো না। পেব্যাক পিরিয়ডের সাথে আমরা যদি নেট প্রেজেন্ট ভ্যালু আমরা ক্যালকুলেট করি, সো এনপিভি শোজ অ্যাকচুয়াল ভ্যালু ইন টুডেস টার্মস। এইটার সাথে আমরা যদি আইআরআর কনসিডার করি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, যে হেল্পস কম্পেয়ার ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্টিভনেস, এই তিনটা যখন একসাথে আমরা কনসিডার করব আমরা আসলে সিদ্ধান্ত আমরা বেটার নিতে পারবো। অলওয়েজ অ্যাস এ স্টার্টআপ ইনভেস্টমেন্ট বিফোর কমিটিং। সো কেউ একজন এসে আপনাকে বললো বা আপনার দুই বন্ধু মিলে আপনারা ডিসিশন নিলেন যে আসো আমরা দুইজনে মিলে এই জিনিসটা করি, হ্যাঁ আমরা অমুক ব্যবসাতে আমি ইনভেস্ট করি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব বা আমরা একটা রেস্টুরেন্ট দিব সেখান থেকে এত টাকা আসবে, যেটাই হোক না কেন, এই ধরনের অ্যানালিসিস ছাড়া আসলে ব্যবসাতে নামা ঠিক না। একটা বিজনেস ফরকাস্টিং করবেন কত টাকা রেভিনিউ আসবে, কত টাকা সেই রেভিনিউ অনুযায়ী কত টাকা খরচ হবে, সেটা বুঝে এই ধরনের অ্যানালিসিস করে তারপরে আপনি ব্যবসাতে আপনাকে নামতে হবে। হ্যাঁ, ওই যে খালি চোখে যে হ্যাঁ দুই বা তিনজন মিলে টাকা দিলাম 2 লক্ষ টাকা করে তারপরে ব্যবসাতে লেগে গেলাম, এটা হইলে আপনার টাকাটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, হ্যাঁ খুব বেশি। সো একটু চিন্তা ভাবনা করতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, একটু অ্যানালিসিস করতে হবে। আর আসলে বর্তমান দিনে চ্যাটজিপিটির যে টাইমটা, চ্যাটজিপিটিতে এইগুলা দিলে কিন্তু সে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দেয় আপনাকে। সো আপনাকে যা শুধু কষ্ট করে ফোরকাস্টিং গুলা তৈরি করতে হবে, তারপরে কিন্তু এনপিভি কত, আইআরআর কত, কি হবে না হবে সবকিছু কিন্তু চ্যাটজিপিটি কিন্তু আপনাকে বের করে দিবে, আপনি শুধু শর্তগুলা দিয়ে দিবেন। তো এখন সিদ্ধান্ত নেওয়া আরো ইজিয়ার হয়ে গেছে। আগে তো আপনাকে এই জিনিসটা জানে এমন একটা মানুষের কাছে যাওয়ার দরকার হইতো, এখন কিন্তু সেটার প্রয়োজনও নাই। আপনি সব ইনফরমেশন দিয়ে দিবেন, চ্যাটজিপিটি আপনাকে এগুলা বের করে দিয়ে দিবে। সো এখন কিন্তু আপনি আসলে যদি বলেন যে বিজনেসে বুঝি নাই দেখে বিজনেসে লস করছি বা এটা আমাকে কেউ আগে বলে নাই, এটা কিন্তু আসলে বলার কোনো উপায় নাই। আপনি নতুন যে কোনো বিজনেস করবেন আপনাকে কিন্তু এই যে এই ফ্যাক্টরগুলোকে চিন্তা করে আপনাকে সামনে আগাইতে হবে। ওকে, সো এটাই মোটামুটি আজকের ক্লাস। এখন আমি আরেকবার বলি আপনাদেরকে যে আপনাদের কিন্তু মিড টার্মের যে সিলেবাস, সেটা কিন্তু সিলেবাস হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। আমরা 8 আজকে কভার করে ফেললাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ 9 নাম্বার আমরা কভার করে ফেলবো। আমাদের মনে হয় একটা বা দুইটা একটু কি বলে এটাকে মেকআপ ক্লাস হয়তো বা নিতে হবে। আর আপনাদের
আপনাদের যে কি সেটা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু কাজ শুরু করে দেন, নাইলে কিন্তু বিপদে পড়বেন আপনারা। আপনাদের হাতে কিন্তু সময় নাই একদমই। এবং এই অ্যাসাইনমেন্ট কিন্তু এই যে ফিনান্সিয়াল যে ইনফরমেশন, ফিনান্সিয়াল যে ক্লাসগুলো নিচ্ছে, এটা কিন্তু অ্যাসাইনমেন্টে এটা কভার করতেছে না, অনলি ম্যানেজমেন্টের পার্ট। সো ম্যানেজমেন্টের পার্ট কিন্তু লাস্ট উইকেই শেষ হয়ে গেছে। তো আপনারা কাজ শুরু করে দেন, নাইলে কিন্তু অন্যান্য যে মিড টার্মের যে পড়ালেখা আছে সেটার সাথে কিন্তু কনফ্লিক্ট করে এটা কিন্তু আপনার মানে কাজটাকে আরো কষ্টকর করে ফেলবে। সো শেষ করে ফেলেন। এটা খুবই ছোট অ্যাসাইনমেন্ট, বড় কিছু না, বাট আপনাকে কষ্ট করে সেই প্রতিষ্ঠানে যাইতে হবে, প্রতিষ্ঠানে গিয়ে কথা বলতে হবে, তাদের কাছ থেকে ইনফরমেশনটা বের করে নিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস করতে হবে, যাকে আপনি ইন্টারভিউ করবেন বা যার সাথে আপনি কথা বলে এই ইনফরমেশনগুলো আপনি বের করে নিয়ে আসবেন, ওনার একটা কার্ড আপনাকে স্ক্যান করে, একটা বা যে কজনের সাথেই বসেন ওনাদের কার্ড স্ক্যান করে রিপোর্টের সাথে অ্যাড করে দিতে হবে। সো রিপোর্ট তো সফট কপিতে হবে, সো একটা অ্যানেক্সার বা অন্য কিছুতে এইটা ওনাদের কার্ডগুলা দিতে হবে, যাতে প্রয়োজন হলে আমি যেন ওনাদের সাথে কথা বলতে পারি। ঠিক আছে, ওকে স্যার। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর ইওর টাইম। আসসালামু আলাইকুম।